প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ব্যবস্থাপনা বিভাগে চতুর্থ বর্ষের ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস বিষয়ের আজকের 12 নম্বর এই লেকচারে তোমাদেরকে আবারও আমি স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের যে বিষয় টপিক আলোচনার বিষয়বস্তু সেটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কনফ্লিক্ট বা শিল্পীয় দ্বন্দ্ব। প্রিয় শিক্ষার্থী, আমরা একেবারে 11টি ক্লাসের পরে আজকে 12তম ক্লাসে এসে উপস্থিত হয়েছি এবং এটি আমাদের আজকের শেষ ক্লাস। এই যেটা কনফ্লিক্ট, আমরা এই কনফ্লিক্ট সম্পর্কে আজকে জানবো। ইন্ডাস্ট্রিয়াল কনফ্লিক্ট এর আগেও আমরা জেনেছি কনফ্লিক্ট সম্পর্কে, আজকে আমরা আরো একটু ডিটেইলস জানবো। দেখো, এখানে আমি কয়েকটি সংজ্ঞা উপস্থাপনের চেষ্টা করেছি। নিউস্ট্রম এন্ড কেট ডেভিস ওনারা বলেছেন কনফ্লিক্ট রাইজ ফ্রম ডিসএগ্রিমেন্টস ওভার দ্য গোলস টু অ্যাটেইন অর দ্য মেথডস ইউজড টু দ্য অ্যাকমপ্লিশ দিস গোলস। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে লক্ষ্য অর্জন করতে বা লক্ষ্য অর্জনে ব্যবহৃত যে পদ্ধতি, সে পদ্ধতির যে মতানৈক্য বা ঐক্যের অভাব, এটার কারণেই কিন্তু দ্বন্দ্বের সৃষ্টি হয়। এরপরে দেখো, গ্যারি অ্যান্ড স্টার্ক ওনারা বলেছেন যে কনফ্লিক্ট ইজ বিহেভিয়ার বাই এ পারসন অর গ্রুপ দ্যাট ইজ পারপাসলি ডিজাইন্ড টু ইনহিবিট দ্য অ্যাটেইনমেন্ট অফ গোলস বাই অ্যানাদার পারসন অর গ্রুপ। অর্থাৎ দ্বন্দ্ব হচ্ছে কোনো ব্যক্তি বা দলের আচরণ যা দ্বারা উদ্দেশ্যমূলকভাবে অন্য আরেকটা ব্যক্তি বা দলের লক্ষ্য অর্জনে বাধার সৃষ্টি করে। এবং সবশেষে বলা হচ্ছে যে কনফ্লিক্ট ইজ এ, স্টিফেন রবিন উনি কি বলেছেন যে কনফ্লিক্ট ইজ এ প্রসেস দ্যাট বিগিনস when one party perceives that another party has negatively affected or is about to negatively affect something that the first party cares about. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে দ্বন্দ্ব হচ্ছে এমন একটা প্রক্রিয়া যা শুরু হয় যখন এক পক্ষ এটা প্রত্যক্ষণ করে যে তাদের যে বিষয়ে স্বার্থ রয়েছে সে বিষয়ে অপর পক্ষ নেতিবাচকভাবে সেটা প্রভাবিত করছে এবং সেটার প্রভাবিত হওয়ার হয়তো উপক্রম করে বা করতে পারে, এরকম একটা ধারণা। তো এখানে ঠিক আছে, আসলে এটা মনস্তাত্ত্বিক একটা বিষয়। নিঃসন্দেহে আমরা এটা বুঝতে পারি যে দ্বন্দ্ব অবশ্যই মনস্তাত্ত্বিক কারণ হতে পারে, আবার কার্যক্ষেত্রে বা স্বার্থের কারণেও কিন্তু হতে পারে। তো যেটাই হোক না কেন, দ্বন্দ্ব যে আসলে কোনো একটা শিল্প প্রতিষ্ঠানের জন্য ভালো নয় সেটা কিন্তু অনায়াসে বোঝা যায় এবং আমরা এটা বুঝতে পারি। যাই হোক, আমরা সংজ্ঞাগুলোকে ডিপলি আলোচনা করলাম। এবারে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে নেচার অ্যান্ড ফিচার্স অফ ইন্ডাস্ট্রিয়াল কনফ্লিক্ট। অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো তাহলে আমরা আরো বেশি উপকৃত হবো বা আরো বেশি বুঝতে পারবো যে আসলে এই ইন্ডাস্ট্রিয়াল কনফ্লিক্টটা কি জিনিস। এখানে প্রথমে বলা হচ্ছে যে এফেক্ট অফ এনভায়রনমেন্ট, অর্থাৎ এখানে কিন্তু পরিবেশের একটা প্রভাব থাকে। অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে পরিবেশ, এটা কিন্তু সংগঠনের প্রভাব বিস্তার করে, এটা আমরা সবাই জানি। এবং সময়ের বিবর্তনের সাথে সাথে পরিবেশও কিন্তু পরিবর্তনশীল, পরিবর্তিত হচ্ছে। ফলে সংগঠনের সকল কর্মীদের চাহিদা পূরণ, সেই চাহিদা পূরণ যখন না হবে তখনই কিন্তু এই দ্বন্দ্বটি দেখা দেবে। ইনকমপ্লিটনেস অফ ডিমান্ড, চাহিদার যে অপরিপূর্ণতা, আমরা এখনই বললাম যে অতৃপ্ত যে কর্মীগুলো থাকবে তাদের চাহিদা কিন্তু শেষ থাকবে না। অর্থাৎ মানুষ মাত্রই চাহিদার ভিন্নতা আছে, ফলে কর্মের যে চাহিদা, কর্মীরা যে চাহিদা মেটাতে যদি না পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু দ্বন্দ্বের সৃষ্টি হবে এবং কর্মীর পদমর্যাদা অনুযায়ী চাহিদা পূরণ যদি না হয় সেক্ষেত্রেও কিন্তু এই শিল্পদ্বন্দ্বের বা শিল্পীয় দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে। অপোজিট রিলেশনস, বিপরীতমুখী সম্পর্ক থাকবে এই ইন্ডাস্ট্রিয়াল কনফ্লিক্টে এবং যে দুপক্ষের মধ্যে এই ঝামেলাটি হবে বা যে দ্বন্দ্বটি সৃষ্টি হবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অপোজিট রিলেশন থাকে, অর্থাৎ বিপরীতমুখী সম্পর্ক থাকবে। সে বিভিন্ন পরিবেশ থেকে কিন্তু আগত সংগঠনের কর্মীদের মধ্যে সম্পর্ক কিন্তু বিপরীতমুখী থাকবে এবং এই যে দলীয় যে গতিশীলতা, সেই দলীয় গতিশীলতার অভাবেও দ্বন্দ্বের সূত্রপাত হতে পারে। এবং আমরা যেটা বলছি কোল্ড রিলেশন, অর্থাৎ এটা আমরা অনেক সময় বলছি শান্ত সম্পর্ক, এই টাইপসের বা এর প্রত্যাশা পূরণ না হলে কিন্তু দ্বন্দ্বের সূত্রপাত ঘটবে। এটিও যেমন সত্য, আবার দ্বন্দ্ব সাংগঠনিক ব্যক্তি জীবনও কিন্তু নিত্যসঙ্গী এবং একটা জটিল অংশ। অর্থাৎ সংগঠন এবং সংগঠনের যে নিয়োজিত লোকগুলো থাকবে এদের সম্পর্কটা কিন্তু মূলত বিপরীত হয়ে থাকে বা তাদের অবশ্যই একটা কোল্ড রিলেশন বা বৈরী সম্পর্ক থাকে এবং বিশেষ করে ব্যবস্থাপনা এবং শ্রমিকদের যে সাধারণত যে মানসিকতা সেটা কিন্তু সবসময় বিপরীতমুখী হয়ে যায়। ডিফারেন্ট অপিনিয়ন, এখানেও অবশ্যই ডিফারেন্ট অপিনিয়ন, এটাও একটা ইন্ডাস্ট্রিয়াল কনফ্লিক্টের বৈশিষ্ট্য।
যে ডিফারেন্ট অপিনিয়ন থাকবে, এই মতামতের ভিন্নতা থাকবে আর কি। তো এক্ষেত্রে আরেকটি বিষয় যে মানে নিজস্ব দাবি থাকে, মানে কর্মীদের নিজস্ব দাবি থাকে, আর নিজস্ব দাবির কারণে কিন্তু মতামতের ভিন্নতা দেখা যায়। সাইকোলজিক্যাল ম্যাটার, অবশ্যই এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়, এবং সাধারণত মনস্তাত্ত্বিক কারণে সংগঠন এবং কর্মীদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হবে, এবং এই মনস্তাত্ত্বিক যেটা দিক সেটা অনেক সময় অনেক সময় বিভিন্ন কারণ হতে পারে। সেটা হচ্ছে যে বিভিন্ন সময় এলিনেশন বলা হচ্ছে বিচ্ছেদের কারণে, অর্থাৎ বন্ধু বিচ্ছেদ, সেক্ষেত্রে হতে পারে কোনো একটা নৈরাশ্য থেকে হতে পারে, ফ্রাস্ট্রেশন কিংবা হতাশা, আত্মপূর্ণতা, এক্ষেত্রে হয়তো সেলফ ডিসস্যাটিসফ্যাকশন থেকেও কিন্তু অনেক সময় এই কনফ্লিক্টটা সৃষ্টি হতে পারে। সুবিধার ঘাটতির কথা বলছি, যে লেক অফ ফ্যাসিলিটিস, যে সুবিধার ঘাটতি, অর্থাৎ সংগঠনের কর্মীরা তাদের পক্ষে অধিক সুবিধা আদায়ের জন্য প্রচেষ্টা চালাবে, এবং সংগঠন লোকদের থেকে বেশি কাজ আদায় করার প্রচেষ্টা চালাবে। এতে করে এই দুটি পক্ষের মধ্যে কিন্তু দ্বন্দ্ব চিরাচরিতভাবে লেগে থাকে। মূলত কাঙ্ক্ষিত চাহিদার যে অনুপস্থিতি, এটা থেকে কিন্তু এই সংকটের সৃষ্টি হয়। তো যাই হোক, আবার সাবঅর্ডিনেট, আমরা যদি বলি অর্ডিনেশন, অধীনতার কথা যদি বলি, তাহলে বলবো যে মনস্তাত্ত্বিক চাহিদায় ঐক্য থাকে না, ঐক্য না থাকলে অবশ্যই দ্বন্দ্ব সৃষ্টি হবে। তাছাড়া কর্মীরা যে মনে প্রাণে নেতাকে যদি না মানে, যে অর্থাৎ অধীনতা, সাবঅর্ডিনেশনের যে বিষয়টি, একজন আরেকজনের কথা শুনবে কিন্তু সেক্ষেত্রে হয়তো শুনলো না, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই যে ইন্ডাস্ট্রিয়াল কনফ্লিক্ট সেটি হতে পারে, বা অনেক সময় একজনের সঙ্গে আরেকজনের বিরক্ত কিন্তু তৈরি হবে। তো এই ছিল আমাদের কনফ্লিক্টের কথা, বা নেচার অ্যান্ড ফিচার্স অফ ইন্ডাস্ট্রিয়াল কনফ্লিক্ট, এই জিনিসটি নিয়ে আলোচনা করলাম। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কজেস অফ সোর্সিং, অর্থাৎ কি কারণ হতে পারে। আমরা উৎস চিন্তা করব, যে কজেস অর সোর্সেস অফ ইন্ডাস্ট্রিয়াল কনফ্লিক্ট। গোল ডিফারেন্স, আমরা এখানে দেখতে পাচ্ছি যে গোল ডিফারেন্স, অর্থাৎ যে লক্ষ্যের ভিন্নতা বলা হচ্ছে, হ্যাঁ, অর্থাৎ সাধারণত যে ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে কিন্তু দলের লক্ষ্য অর্জনে সদস্যদের কাজ করতে হয়, এটা সবাই জানি আমরা, এটা ব্যবস্থাপনার একটা মূলনীতির অংশ। কিন্তু এক্ষেত্রে ব্যক্তির যে জৈবিক, মানসিক বা সামাজিক বা অর্থনৈতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে কিন্তু সবার সমস্যা একই রকম হয় না, বা সবার লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু একই রকম হয় না। এদিক থেকে যে লক্ষ্যের উদ্দেশ্যের যে ভিন্নতা, এটির কারণেও কিন্তু ইন্ডাস্ট্রিয়াল যে কনফ্লিক্ট সেটি কিন্তু দেখা দিতে পারে। এবং আমরা বলি যে লিমিটেড রিসোর্স, অর্থাৎ যে বলা হচ্ছে যে প্রতিষ্ঠানের যে পর্যাপ্ত সম্পদ, সে পর্যাপ্ত সম্পদ থাকলে স্বাধীনভাবে কার্য সম্পাদন করা সম্ভব হয়, কিন্তু সম্পদের যখন সীমাবদ্ধতা থাকবে তখন কিন্তু পারস্পরিক যে নির্ভরশীলতা সেটি কিন্তু বৃদ্ধি পায়। আর পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি পেলে তখনই কিন্তু তাদের লক্ষ্যের মধ্যে পার্থক্য সুস্পষ্ট হয়ে ওঠে, এবং এতেই কিন্তু দ্বন্দ্বের সূত্রপাত করে। তো এই এটা হচ্ছে আমাদের সীমিত সম্পদের কথা বললাম। এবারে অর্গানাইজেশনাল কনফিউশনের কথা বলছি, যে অর্গানাইজেশনাল বিভ্রান্তি, অর্থাৎ কর্মীরা অনেক সময় স্বাভাবিকভাবে একে অপরের সহযোগী অবশ্যই, কিন্তু কোন একটা শিল্প কারখানায় কর্মীর দায়িত্ব কর্তব্য যদি সুনির্দিষ্টভাবে বন্টন করা না হয়, তাহলে কিন্তু তাদের দায়িত্ব এবং কর্তব্যের যে পরিধি এবং পরিমাণ, এটা সম্পর্কে কিন্তু কোনো সুস্পষ্ট ধারণা থাকবে না। ফলে কারো উপরে কাজের দায়িত্ব বেশি এবং কারো উপরে কিন্তু কাজের দায়িত্বটা কম পড়বে, অর্থাৎ এখানে যে একটা সাংগঠনিক কনফিউশন তৈরি হবে, ফলে এ ধরনের দ্বন্দ্বের সৃষ্টি হয়ে থাকে। এবং ব্যক্তিত্বের সংঘাতের কথা যদি আমরা বিবেচনা করি, তাহলে বলবো যে সংগঠনে নিয়োজিত প্রত্যেকটা ব্যক্তির ব্যক্তিত্বে পার্থক্য দেখা যায়, এবং ব্যক্তির নিজস্ব যে চিন্তাভাবনা, যে বিশ্বাস, মনোভাবের সমন্বয়ে তার যে ব্যক্তিত্ব গড়ে উঠবে, এবং ব্যক্তিত্বের যে পার্থক্য সংঘাত সৃষ্টি হয়ে থাকে, এবং এরূপ সংঘাত হতেই কিন্তু সাংগঠনিক যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কিন্তু উদ্ভব ঘটে। অনেক সময় এই ঘটনা ঘটতে দেখা যায় যে ব্যক্তিত্বের সংঘাতের কারণেও কিন্তু ইন্ডাস্ট্রিয়াল কনফ্লিক্ট হয়ে থাকে। এবারে টাইপস অফ লিডারশিপ, আমরা নেতৃত্বের ধরনের কথা বলছি। নেতৃত্বের অনেক ধরন রয়েছে, সেই নেতৃত্বের ধরনের উপরে কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল কনফ্লিক্ট নির্ভর করে, এবং নেতা আসলে কতটুকু সফল, বা সে আসলে কি স্বৈরতান্ত্রিক না স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, অনেক সময় কিন্তু আমাদের এই কনফ্লিক্ট আরো বেশি বাড়ায়। তো সেক্ষেত্রে নেতৃত্বের ধরনও কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল কনফ্লিক্টের একটা মূল উৎস হিসেবেও কাজ করে। এবারে কম্পিটিশনের কথা আমরা বলছি। সেই কম্পিটিশনে, অর্থাৎ আমাদের যে প্রতিযোগিতা, সেখানে যে ক্ষেত্র বিশেষে আসলে কর্মীদের যে দক্ষতা, সেই দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে
আমাদের যে কর্মীদেরকে যে প্রতিযোগিতা অনেক সময় হয়ে থাকে এবং বা প্রতিযোগিতা করা হয়, তো প্রতিযোগিতামূলক যেই পুরস্কার ব্যবস্থায় কর্মীগণ কিন্তু নিজে থেকে প্রেরণা লাভ করে না। সেক্ষেত্রে তারা সেক্ষেত্রে কিন্তু কি হয়, যে আমাদের যে প্রতিযোগিতা মোকাবেলা করার জন্য উৎপাদন বাড়াতে হবে, কিন্তু উৎপাদন বৃদ্ধির জন্য অনেক সময় কর্মীদের মনোভাবটা কিন্তু পজিটিভ অলওয়েজ টাইম থাকে না। তখন এই ব্যবস্থাপনা এবং কর্মীদের মধ্যে কিন্তু একটা অসন্তোষ দেখা দেয় বা একটা দূরত্ব সৃষ্টি। আবার শিক্ষাগত যোগ্যতার একটা বিষয় রয়েছে। শিক্ষাগত যোগ্যতা বা প্রত্যক্ষণ ক্ষমতা বা দক্ষতা, অভিজ্ঞতা, এসব কিছু কারণ, অর্থাৎ এগুলো কিন্তু শিক্ষাগত যোগ্যতা যত কম থাকবে তত তারা নেগেটিভ মনোভাব পোষণ করবে বেশি, এবং যত বেশি হবে শিক্ষাগত যোগ্যতা তত কিন্তু তাদের যে নেগেটিভ মনোভাবটা কিন্তু তাদের থাকবে না। তো সেক্ষেত্রে নেগেটিভ এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন লোয়ার হওয়ার কারণেও কিন্তু এই শিক্ষাগত যোগ্যতার কারণে কিন্তু এখানে কনফ্লিক্টটা বেশি দেখা যায়। এটাও কিন্তু একটা উৎস। লেক অফ কমিউনিকেশনের কথা যদি চিন্তা করি আমরা, তাহলে এখানে বলবো যে অভাব পরস্পরের সঙ্গে পরস্পরের, যে পরস্পরের সাথে পরস্পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজনের সঙ্গে আরেকজনের যে সম্পর্ক বা একজনের সঙ্গে আরেকজনের যে যোগাযোগ, সেই যোগাযোগটাও কিন্তু খুব একটা ভালো দেখা যায় না। সুতরাং কর্মীদের সাথে যদি ব্যবস্থাপনার দূরত্ব সৃষ্টি হয়, তাহলে তো অবশ্যই সেই যে ইন্ডাস্ট্রিয়াল কনফ্লিক্ট সেটি তো অবশ্যই হবে। তো প্রিয় শিক্ষার্থী, এবারে যেটা দেখাচ্ছি সেটি হচ্ছে, দেখো, লেক অফ মোটিভেশন। এখানে বুঝতে পারছো যে অনেক সময় প্রেরণার অভাব দেখা যায়। আমরা প্রেরণা সম্পর্কে জানি যে প্রেরণা, তোমরা ফার্স্ট ইয়ারে পড়ে এসেছো প্রেরণা কি জিনিস। এমন একটা প্রক্রিয়া, এমন কিছু কার্যকলাপের সমষ্টি যা প্রতিষ্ঠানের কর্মীদেরকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার জন্য অনুপ্রাণিত করে কিংবা প্ররোচিত করে। তাহলে সেক্ষেত্রে এই প্রেরণার অভাবে কিন্তু কর্মীরা অনেক সময় নিরুৎসাহিত হয়ে পড়ে, ফলে লক্ষ্য অর্জন সম্ভব হয় না এবং দ্বন্দ্বের সৃষ্টি হয়। ওয়ার্কিং কন্ডিশন বা ওয়ার্কিং প্লেস যেটা আমরা বলছি, কার্য পরিবেশ। এই কার্য পরিবেশের ক্ষেত্রে অনেক সময় কার্য পরিবেশ বিভিন্ন ধরনের হতে পারে। আমরা জানো পরিবেশের যে উপাদানগুলো রয়েছিল আমাদের, প্রাকৃতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক সাংস্কৃতিক পরিবেশ, এই সব কিছু মিলিয়ে আমরা যদি ভৌগোলিক পরিবেশের কথা চিন্তা করি, সব মিলিয়ে কিন্তু পরিবেশের যতগুলো উপাদান রয়েছে, সব উপাদানগুলো কিন্তু সবসময় পজিটিভ হয় না, আর নেগেটিভ উপাদানগুলো কিন্তু এই প্রতিষ্ঠানের এই কনফ্লিক্ট সেটি কিন্তু একটু বেশি। আবার নির্ভরশীলতার কথা বলছি, যে প্রতিষ্ঠানের সদস্যগণ কিন্তু দেখবে যে ডিপেন্ডেন্সি, অর্থাৎ একজন আরেকজন নানা কারণে কিন্তু নির্ভরশীলতার সম্পর্কে আবদ্ধ, এবং এজন্য কিন্তু একে অপরকে কিন্তু অনেক সময় প্রভাবিত হয়। নির্ভরশীলতার কারণে কেউ অবশ্যই যে অন্যায় সুযোগ, সে অন্যায় সুযোগ গ্রহণ করতে যখন চাইবে, তখন সেক্ষেত্রেই দ্বন্দ্বের সৃষ্টি হবে। আবার অনেক সময় বাংলাদেশের প্রেক্ষাপটে বা সব দেশের প্রেক্ষাপটে কারাপশন, এই দুর্নীতি, সেটিও কিন্তু এই যে ইন্ডাস্ট্রিয়াল কনফ্লিক্ট সেটি কিন্তু উৎস। আবার যে প্রশাসনের কথা বলছি, সে প্রশাসনে দুর্বল প্রশাসন যদি হয়, তাহলে সেক্ষেত্রে দ্বন্দ্ব লেগেই থাকবে, এবং সবল এবং কার্যকর প্রশাসন দ্বন্দ্ব নিরসন আসলে বিবিধ পদক্ষেপ গ্রহণ করতে পারবে। এবং মর্যাদার দ্বন্দ্বের কথা আমরা বলছি, স্ট্যাটাস কনফ্লিক্ট যেটা বলছি, কিন্তু সামাজিক মর্যাদার দ্বন্দ্ব অবশ্যই। সেক্ষেত্রে মানে কেউ মানে কেউ নিজেকে অপরের চেয়ে গুরুত্বপূর্ণ মনে করে, যা অন্যরা পছন্দ করে না। এটি আসলে ব্যক্তিত্বের সঙ্গে বা নেতৃত্বের দুর্বলতা থেকে হতে পারে। এবং আমরা যদি আঞ্চলিকতার চিন্তা করি, তাহলে দেখবো যে ক্ষুদ্র ব্যক্তি স্বার্থে সংগঠনে আঞ্চলিকতার সৃষ্টি হয়, এবং এই আঞ্চলিকতার কারণে সদস্যদের মধ্যে দ্বন্দ্ব জন্ম নেয়, এবং আঞ্চলিকতা পরিহার করতে যদি আমরা না পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু কর্মীদের দ্বন্দ্বে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, এই জিনিসগুলো ছিল আমাদের যে কজেস অর সোর্সেস অফ ইন্ডাস্ট্রিয়াল কনফ্লিক্ট। আমরা অনেক সময় ধর্মীয় কারণে বা ধর্মীয় কারণেও কিন্তু অনেক সময় কনফ্লিক্ট দেখা দিতে পারে। তো এই আঞ্চলিকতার ভিত্তিতেও হতে পারে। তো আমরা এই জিনিসগুলো দেখলাম যে আসলে কোন কোন জায়গা থেকে আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল কনফ্লিক্টটা আসলে আসতে পারে। যাই হোক, এবারে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ক্লাসিফিকেশন অফ ইন্ডাস্ট্রিয়াল কনফ্লিক্ট। তোমরা দেখতে পাচ্ছ পার্সন কনফ্লিক্ট, গ্রুপ কনফ্লিক্ট অ্যান্ড অর্গানাইজেশনাল অর ইন্ডাস্ট্রিয়াল কনফ্লিক্ট। এখানে আমাদের যে বিষয় সেটি হচ্ছে যে প্রত্যেকটা জিনিস কিন্তু ইন্ট্রা কনফ্লিক্ট এবং ইন্টার কনফ্লিক্ট এই দুটির মধ্যে কিন্তু বিভক্ত। আমরা দেখব
যে ইন্ডাস্ট্রিয়াল বা অর্গানাইজেশনাল যে কনফ্লিক্ট সেটি প্রথম অবস্থায় 3 ভাগে ভাগ করা হয়েছে। আমরা আসলে সহজ কথা হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি বা কার্যদল যখন কোনো একটা বিষয়ে সম্মত হতে পারে না, তারা যখন বিরোধে লিপ্ত হয়, তখন এখানে আমরা তাকে দ্বন্দ্ব বলছি। এই ব্যক্তিক দ্বন্দ্বের কথা যদি আমরা বলি তাহলে এটাও অন্তব্যক্তিক দ্বন্দ্ব, একটা হচ্ছে ইন্ট্রা আর একটা হচ্ছে ইন্টার ইন্ডিভিজুয়াল। তাহলে সব ক্ষেত্রে তাই, এখানে পার্সন বলা হচ্ছে পার্সোনাল, তাহলে সেক্ষেত্রে এখানেও আমরা বলতে পারি ইন্ট্রা পার্সোনাল কনফ্লিক্ট, আর একটা হচ্ছে ইন্টার পার্সোনাল কনফ্লিক্ট। আবার গ্রুপ কনফ্লিক্টে যদি দুই ভাগে হয় তো সেক্ষেত্রে ইন্ট্রা গ্রুপ কনফ্লিক্ট আর একটা হচ্ছে ইন্টার গ্রুপ কনফ্লিক্ট। আবার অর্গানাইজেশনাল কনফ্লিক্ট যদি দুই ভাগে হয় তো সেক্ষেত্রে ইন্ট্রা অর্গানাইজেশনাল কনফ্লিক্ট আর একটা হচ্ছে ইন্টার অর্গানাইজেশনাল কনফ্লিক্ট। তো যাই হোক, একটা হচ্ছে অন্তব্যক্তিক আর একটা হচ্ছে আন্তব্যক্তিক, অর্থাৎ কখনো কখনো এমন একটা অবস্থার সৃষ্টি হয় যেখানে একজন ব্যক্তি কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে নিজের মনের সাথে একমত হতে পারে, নিজেই নিজের সাথে একমত হতে পারে। এই অবস্থায় বলা হচ্ছে দোটানার মধ্যে পড়ে গেছে বা সিদ্ধান্তহীনতায় ভুগছে, এরকম পরিস্থিতি হচ্ছে ইন্ট্রা কনফ্লিক্ট অর্থাৎ অন্তব্যক্তিক। আর আন্তব্যক্তিক যেটি ইন্টার ইন্ডিভিজুয়াল বলা হচ্ছে বা ইন্টার পার্সোনাল যেটা আমরা বলবো ইন্টার, যেটি সেটা হচ্ছে এরকম দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে যখন সংগঠিত যে দ্বন্দ্ব, এটাকে আমরা বলবো যে আন্তব্যক্তিক দ্বন্দ্ব। একটা হচ্ছে অন্তব্যক্তিক যেটা আমরা বললাম একটু আগে ইন্টার কনফ্লিক্ট, আর একটা হচ্ছে ইন্টার কনফ্লিক্ট অর্থাৎ আমরা বলছি আন্তব্যক্তিক দ্বন্দ্ব। আবার এই একইভাবে আমরা যখন গ্রুপে দেখবো তখন এখানেও কিন্তু এই গ্রুপ কনফ্লিক্ট অর্থাৎ ইন্ট্রা গ্রুপ কনফ্লিক্ট আমরা যখন বলবো যে একই দলভুক্ত কোনো দুজন সদস্য মধ্যে যখন কোনো একটা বিষয়ে দ্বন্দ্বের সূত্রপাত হবে তখন সেটাকে আমরা বলবো অন্তদলীয় দ্বন্দ্ব। আবার যখন ইন্টার হবে অর্থাৎ দুই বা ততোধিক দলের কোনো দুটা সদস্য বা যে কোনো দলের মধ্যে যখন দ্বন্দ্ব সৃষ্টি হবে তখন সেটিকে আমরা বলবো সেটা হলো আন্তদলীয় দ্বন্দ্ব বা ইন্টার গ্রুপ কনফ্লিক্ট। তো সাংগঠনিকের ক্ষেত্রেও একই রকম, অর্থাৎ আন্তঃসাংগঠনিক যেটি সেটি হচ্ছে সংগঠনের মধ্যে যখন যত ধরনের দ্বন্দ্ব দেখা দিবে তখন সেটাকে আমরা বলবো অন্তঃসাংগঠনিক দ্বন্দ্ব বা ইন্ট্রা অর্গানাইজেশনাল কনফ্লিক্ট। আর যখন দুই বা ততোধিক সংগঠন অথবা ব্যবসায়িক প্রতিষ্ঠান বা কোনো একটা সরকারি সংগঠন যেটাই হোক না কেন, দুই বা ততোধিক সংগঠনের মধ্যে যখন এই কনফ্লিক্ট হবে তখন আমরা সেটাকে বলবো আন্তঃসাংগঠনিক দ্বন্দ্ব কিংবা ইন্টার অর্গানাইজেশনাল কনফ্লিক্ট। এছাড়াও আমরা দেখতে পারবো যে এই যে দ্বন্দ্বের উৎস কিংবা ফলাফল বা বিচারের দ্বন্দ্বকে আবার বিভিন্নভাবে ভাগ করা যেতে পারে। যেমন কার্যগত দ্বন্দ্ব বলা যেতে পারে, যেমন টাস্ক কনফ্লিক্ট এরকম বলা যেতে পারে যে কাজের কোনো একটা বিষয় বা কাজের কোনো একটা লক্ষ্য সম্বন্ধে যখন বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন দলের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হবে, কার্যগত দ্বন্দ্ব আমরা বলতে পারি। আবার প্রসেস কনফ্লিক্ট, যে কাজটি করার যে প্রক্রিয়াটা কি হবে এই প্রক্রিয়া নিয়ে যদি দ্বন্দ্ব দেখা যায় সেটিকে আমরা প্রসেস কনফ্লিক্ট বলতে পারি। আবার আন্তব্যক্তিক যে সম্পর্ক বা পদমর্যাদার যে সম্পর্ক সেটি নিয়ে যে যদি দ্বন্দ্ব হয় তাহলে সেটিকে আমরা বলতে পারি পদমর্যাদাগত দ্বন্দ্ব বা স্ট্যাটাস কনফ্লিক্ট বা রিলেশনশিপ কনফ্লিক্ট এটিও বলতে পারি। আবার অনেক সময় ক্রিয়ামূলক দ্বন্দ্ব হতে পারে, যেমন এরূপ দ্বন্দ্ব সাধারণত তোমার যে দলীয় যে লক্ষ্য সেটিকে সমর্থন মানে যে কার্য সম্পাদন সেই কার্য সম্পাদনের যে প্রক্রিয়া সেটির উপর ভিত্তি করে যখন দ্বন্দ্ব হবে তখন সেটাকে আমরা ক্রিয়ামূলক দ্বন্দ্ব বা ফাংশনাল কনফ্লিক্ট বলতে পারি। আবার এমন কিছু দ্বন্দ্ব আছে যেগুলো হয়তো কাজের মধ্যে না, কাজের বাইরে, সেগুলোকে আমরা আবার ডিসফাংশনাল কনফ্লিক্ট বলতে পারি বা যেটা অক্রিয়ামূলক। এরকম ভাবে বিভিন্ন ভাবে কাজের উপর ভিত্তি করে বা ফলাফলের উপর ভিত্তি করে ভাগ করা যেতে পারে। আবার দ্বন্দ্বের প্রকৃতি বিবেচনা করেও কিন্তু ভাগ করা যেতে পারে, যেমন আকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব আমরা বলছি যেটাকে, সেটি হতে পারে। আবার আকর্ষণ দ্বন্দ্ব হতে পারে। এরকম বিভিন্ন ভাবে ভাগ করা যেতে পারে। এগুলা তোমরা যদি তোমাদের যে কোনো একটা বই দেখো তাহলে কিন্তু তোমরা এই জিনিসগুলো বুঝতে পারবে। এবারে আমরা এইখান থেকে বের হয়ে আমরা এবারে একটু পজিটিভ ইম্প্যাক্ট অর ইফেক্টস অফ ইন্ডাস্ট্রিয়াল কনফ্লিক্ট এটা নিয়ে আলোচনা করবো, যে হায়ার কনসেপ্ট। এখানে আসলে অবশ্যই নেতিবাচক, সবসময় ইন্ডাস্ট্রিয়াল কনফ্লিক্ট কিন্তু নেতিবাচক দিক মনে হয়, কিন্তু সবসময় যে নেতিবাচক হবে বা খারাপ কিছু বয়ে আনবে তাও নয়। আসলে বিভিন্ন সময় যখন সমঝোতায় পৌঁছানো যায় তখন কিন্তু এই কনফ্লিক্ট থেকে কিন্তু অনেক সময় ভালো কিছু জিনিস বয়ে আসতে পারে। তার মধ্যে যেমন আমরা বলতে পারি যে উন্নত ধারণা,
কোনো একটা উন্নত ধারণা, অর্থাৎ কর্মীদের মধ্যে যদি দ্বন্দ্ব চলে, সেই সময় যদি প্রতিপক্ষের সাথে বিতর্কে জড়াইয়ে পড়লাম, এরপরে উভয় পক্ষ যুক্তি প্রদর্শন করলো এবং তারপরে দেখা গেল হয়তো দুই পক্ষের মধ্যে থেকে এক সমঝোতার ভিত্তিতে একটা ভালো কিছু কনসেপ্ট কিন্তু আসতে পারে। এটাও একটা পজিটিভ সাইড। এরপরে ক্রিয়েটিভ কোনো একটা মানসিকতা থাকতে পারে, অর্থাৎ বলছি যে ক্রিয়েটিভ অ্যাটিটিউড, যে সৃজনশীল কোনো একটা মনোভাব থাকতে পারে। সেই থেকে দ্বন্দ্ব কিন্তু অনেক সময় কর্মীদের মাঝে সৃজনশীলতার জন্ম দিতে পারে এবং দ্বন্দ্বে জড়িয়ে পড়লে দেখা যাবে যে একটা পক্ষ আর এক পক্ষের সমালোচনা থেকে বাঁচার জন্য কিন্তু অনেক সৃজনশীল অনেক কাজ করতে পারে এবং নিজেদেরকে কিন্তু আরেকটা পক্ষের থেকে কিন্তু অনেকটা এগিয়ে রাখার জন্য অনেক সৃজনশীল কাজ করে বোঝায়। সেখান থেকে কিন্তু একটা ক্রিয়েটিভ অ্যাটিটিউড পাওয়া যেতে পারে। নিউ ভিউ এর কথা বলা হচ্ছে যে নতুন দৃষ্টিভঙ্গিটা ওটার মতোই কিছুটা ক্রিয়েটিভ অ্যাটিটিউডের মতো। এখানে এস্টিমেটিং ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটির কথা বলা হচ্ছে যে সামর্থ্যের সামর্থ্য যাচাই, অর্থাৎ অনেক সময় কর্মীগণ কিন্তু কর্তৃপক্ষের কাছে অভিযোগ পেশ করার সময় কি পরিমাণ সুবিধা পাবে তা যাচাই করে আগে দেয়। কারণ মানে তারা জানে যে উপযুক্ত যে সামর্থ্য এর অভাব যদি থাকে তাহলে কর্তৃপক্ষের কাছ থেকে কিন্তু সেই সুবিধাটা আদায় করা যাবে। তাহলে এই যে ক্যাপাবিলিটি এস্টিমেটিং এর একটা প্রসেস, এটিও কিন্তু ওখান থেকে আসতে পারে। আবার ইনক্রিজ অফ গ্রুপ আইডেন্টিটি, এখানে দলের যে একাত্মতা বৃদ্ধি, অর্থাৎ একটা দল মানে তখন একটা দেখা যাবে যে দ্বন্দ্বের কারণে দুটো দল সৃষ্টি হলে তাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে এবং ফলশ্রুতিতে এই তাদের মধ্যকার যে মত পার্থক্য সেটা কিন্তু কমবে। মানে প্রত্যেকটা দলের যে সদস্য থাকবে এদের মধ্যকার কিন্তু মত পার্থক্য কমে যাবে, এদের মধ্যে কিন্তু কমিউনিকেশন বিল্ড আপ হবে। এই ফলশ্রুতিতে কিন্তু দেখা যাবে যে এখানকার যে কার্যক্ষমতা সেটিও কিন্তু বৃদ্ধি পাবে, সেটাও একটা ভালো বিষয়। আবার উদ্যমশীলতা বৃদ্ধি, ওই যে এটাও আমরা যেটা বলছি যে ডিলিজেন্স পাওয়ার, ইনক্রিজ অফ ডিলিজেন্স পাওয়ার, সেক্ষেত্রে এখানে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। তারপরে দেখো যে ফ্রেশ অ্যাম্প্লিফিকেশনের কথা বলা হচ্ছে, এখানে যে সুস্পষ্ট ব্যাখ্যা করা সম্ভব হবে, অর্থাৎ দ্বন্দ্বে জড়িত যে পক্ষগুলো থাকবে কি কারণে তারা অভিযোগ উত্থাপন করেছে সে সম্পর্কে তারা সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করবে এবং ব্যবস্থাপনার কাছে সেটা পেশ করবে। এতে করে ব্যবস্থাপনা যে কর্মীদের প্রদত্ত ব্যাখ্যার আলোকে বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা লাভ করবে এবং যাদের যেটা করণীয় সেই করণীয়টা কিন্তু তারা করতে পারবে। ফলশ্রুতিতে এখানে কিন্তু সমঝোতার যে যখন একটা সমঝোতার সিস্টেমে আসা হবে তখন এই সমঝোতাটা কিন্তু তারা ব্যবস্থাপনার পক্ষে অনেকটা সুবিধা হয় কথা বলা। আমাদের তারপরে যদি দেখি যে ফার্স্ট সলিউশনের কথা বলছি, আমরা দ্রুত সমাধান করা সম্ভব হবে, অর্থাৎ দ্বন্দ্বের সূত্রটা ধরেই তার সমাধানের জন্য কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা সৃষ্টি করা মানে ব্যবস্থা গ্রহণ করতে হয় বা এবং সেক্ষেত্রে দ্বন্দ্ব দেখা দিলে কিন্তু এক পক্ষ দ্রুত সমাধানের চেষ্টা করে। এবং এরকম কিছু কিছু জিনিস যেমন প্রোটেক্টিং গ্রুপ ভ্যালু, অবশ্যই দলীয় যে মূল্যবোধ সেটি সংরক্ষণ করা সম্ভব। এরপরে ইনফ্লুয়েন্স অফ কালেক্ট ইনফরমেশন, আমাদের যে তথ্য সংগ্রহ সেই তথ্য সংগ্রহের কিন্তু উৎসাহ দান করা, ইনফ্লুয়েন্স কালেক্ট, এখানে বলা হচ্ছে যে অনেক সময় কিন্তু সমস্যা সমাধান এবং কর্ম সম্পাদনের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহে কিন্তু এই কর্মীদেরকে উদ্বুদ্ধ করা হয় বা উৎসাহিত করা। অ্যাকশন সেন্ট্রালাইজেশন, অ্যাক্ট অ্যাজ ক্যাটালাইজার, এই বিভিন্নভাবে এটা সাহায্য করতে পারে। এরপরে দেখো যে ইনক্রিজিং অবিডিয়েন্স টু গ্রুপ, ইনক্রিজ অর্গানাইজেশন ইফেক্টিভনেস, এরকম এগুলো ছিল আমাদের পজিটিভ ইম্প্যাক্ট বলা যেতে পারে বা অ্যাডভান্টেজ বলা যেতে পারে। আমরা এরকম কিন্তু আমাদের আরো আছে, সেটি হচ্ছে যে আমরা কিন্তু এবারে যেটা দেখবো সেটি হচ্ছে যে আমাদের খারাপ দিকগুলো, অর্থাৎ নেগেটিভ যে ইফেক্ট সেই জিনিসগুলো আমরা একটু দেখবো যে নেগেটিভ কি থাকতে পারে। শুরুতে নেগেটিভের যে আলোচনা সেখানে অবশ্যই দেখতে পাচ্ছি আমরা ন্যারো প্লেজার, অর্থাৎ হীন স্বার্থ থাকতে পারে অনেক সময়। সেখানে যে দ্বন্দ্বে যারা লিপ্ত থাকবে সেই পক্ষগুলোর মধ্যে একে অপরের সাথে স্বার্থের বিরুদ্ধে কাজ করে থাকে এবং তার প্রয়োজনে তারা কিন্তু অপরকে কিন্তু বঞ্চিত করতেও কিন্তু দ্বিধাবোধ করে না। ফলে যে ট্রেড ইউনিয়ন তারা কিন্তু এই সুযোগটা গ্রহণ করে এবং তাদের যে হীন স্বার্থ সেই স্বার্থটা কিন্তু তারা উদ্ধার করে। এবার ডিস্টেন্সের কথা বলছি, অবশ্যই এটা একটা খারাপ দিক, কেননা একটা মানসিক দূরত্ব কিন্তু সৃষ্টি হয় এই দ্বন্দ্বে জড়িত পক্ষগুলোর মধ্যে এবং এতে করে কিন্তু সহমর্মিতা এবং সহায়তার যে একটা মনোভাব ছিল এটা কিন্তু ধীরে ধীরে খারাপের দিকে যায়। এবং মেন্টালিটি অফ ক্রিয়েটিং প্রবলেম, অবশ্যই এটা যে সমস্যা সৃষ্টির যে মানসিকতা সেটি কিন্তু
আরো প্রকট হয়ে দাঁড়ায়, মানে তখন কিন্তু মানুষ একটা পক্ষের বিরোধিতার জন্য বিরোধিতা করতে হবে তাই। অর্থাৎ দ্বন্দ্ব থেকেই কিন্তু দ্বন্দ্বে লিপ্ত পক্ষ সময়ের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা তখন সৃষ্টি হয়, এবং এই দ্বন্দ্ব সৃষ্টির যে মানসিকতা এখান থেকেই কিন্তু অনেক সুন্দর সুন্দর যে মানে প্রতিষ্ঠান পরিকল্পনা গ্রহণ করে বা হয়তো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আহ, যে একটা বিঘ্ন, সেই বিঘ্ন কিন্তু সৃষ্টি হয়। এবং আরেকটা বিষয় যে অ্যাগ্রেশন অফ ফেলার, আমরা এখানে বলছি যে পরাজয়ের যে গ্লানি, সেই গ্লানিটা কিন্তু এখানে থেকে যায়। অর্থাৎ দ্বন্দ্বে লিপ্ত যে পক্ষসমূহ তাদের মধ্যে মীমাংসায় পৌঁছতে হলে কোনো না কোনো পক্ষ কিন্তু ছাড় দিতে হবে, এবং যে পক্ষ ছাড় দেয় সে পক্ষ আসলে পরাজিত হয়েছে এমন একটা অপমানিত বোধ লাভ করে, সেখানে কিন্তু কেউ ছাড় দিতে চায় না, বা প্রতিশোধ নিতে তারা কিন্তু যদি হেরে যায় বা তারা যদি পরাজয় হয়ে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে তারা কিন্তু পরবর্তীতে আবার প্রতিশোধ নেওয়ার জন্য তারা কিন্তু উঠে পড়া লাগে, এবং প্রতিশোধ নিতেও কিন্তু তারা কুণ্ঠাবোধ করে না। তবে সেক্ষেত্রেও এখানে এটাও একটা খারাপ দিক। আবার এরকম চিন্তা করা যেতে পারে যে স্বৈরতান্ত্রিক যে নেতৃত্ব, আমরা যেটা বলি যে অটোক্রেটিক যে লিডারশিপ, সেটা উত্থান ঘটে সেখানে। গণতান্ত্রিক নেতৃত্ব তখন আসলে জরুরি অবস্থায় কিন্তু ভালো ফলাফল প্রদান করে না। এই কারণে অনেক সময় যে দ্বন্দ্ব স্বৈরতান্ত্রিক নেতৃত্বের কিন্তু জন্ম দেয়, এবং এখানে যে সদস্যদের মধ্যে যে একটা সৃজনশীলতা ছিল সেটি কিন্তু আবার বিঘ্ন ঘটে, এবং মনোবলের কিন্তু চরম একটা বিরূপ প্রভাব ফেলে। আবার আমরা দেখতে পাই যে যে শ্রম ঘূর্ণায়মানতার কথা যদি আমরা বলি, যে লেবার টার্নওভারের কথা, তো সেক্ষেত্রে কিন্তু যখন এরকম দ্বন্দ্ব ঘটে তখন কিন্তু এই যে যে শ্রমিকরা ছিল শান্তিপ্রিয় শ্রমিক, তারা কিন্তু আর সেখানে থাকতে চায় না, সংগঠন ছেড়ে চলে যেতে চায়। সেক্ষেত্রে কিন্তু আবার লেবার টার্নওভারটা কিন্তু মানে শ্রমের যে ঘূর্ণায়মানতা সেটা কিন্তু আবার বৃদ্ধি পায়, এবং সংগঠনও কিন্তু দক্ষ শ্রমিক হারায়। ফলশ্রুতিতে এটা কিন্তু একটা সংগঠনের লস। আবার যে ফেইথলেসনেস এন্ড সাসপিশন, যেটাকে বলা হচ্ছে আমাদের যে সন্দেহ বা আস্থাহীনতা একটা পক্ষের সাথে আরেকটা পক্ষের, এটি কিন্তু বেড়ে যায়। কনফ্লিক্ট বিকামস কম্প্যাক্ট, এই দ্বন্দ্বটা কিন্তু অনেক ঘনীভূত হয়। অবস্ট্রাকশনস টু পিস অ্যান্ড এমিটি, অর্থাৎ যে বাধা হয়ে দাঁড়ায়, অবস্ট্রাকশন হয়ে দাঁড়ায় শান্ত বা যে শান্তি এবং যে সমৃদ্ধি, এটি রক্ষায় কিন্তু বাধা হয়ে দাঁড়ায় এই দ্বন্দ্বটি। এবং ডিক্রিজড কমিউনিকেশন, আমি একটু আগে বললাম যে যেটা যোগাযোগ, সেই যোগাযোগহীনতা সৃষ্টি হয়, অর্থাৎ যোগাযোগটা কিন্তু কমে যায়। আর ডিস্টর্টেড পারসেপশন, অর্থাৎ আমাদের যে প্রত্যক্ষণ, সেই প্রত্যক্ষণটা কিন্তু অলওয়েজ টাইম তখন ভ্রান্ত হয়ে যায়। অর্থাৎ পছন্দ না হলে, অবশ্যই একটা পক্ষকে পছন্দ না হলে তখন এর পক্ষও কিন্তু ওই পক্ষ সম্পর্কে যত কিছু প্রত্যক্ষণ করে সবই কিন্তু ভ্রান্ত প্রত্যক্ষণ, অর্থাৎ খারাপ মেন্টালিটি নিয়ে কিন্তু তাকে দেখা শুরু করে। এদিক থেকে দেখতে গেলে যে তারা যদি কিছু ভালো কাজও করে, তাহলে সেক্ষেত্রে সেটাকেও কিন্তু তারা নিতে পারে না। অর্থাৎ একে অন্যের প্রেরণা দেওয়া তো দূরের কথা, প্রত্যাশা বা সবকিছুর ক্ষেত্রেই তখন কিন্তু একটা ভুল ধারণা গ্রহণ করে, এবং এই নিজস্ব একটা ব্যাখ্যা প্রদান করে, যে এটাকে ভুল প্রমাণ করার জন্য নিজস্ব একটা ব্যাখ্যা প্রদান করে। ফলশ্রুতিতে ওই প্রতিষ্ঠানটা কিন্তু অনেক বেশি পিছিয়ে যায়। সুতরাং খারাপ দিক ভালো দিক আছে, কিন্তু আমরা যদি একটু খারাপ দিক ভালো দিক দেখি, তাহলে দেখতে পাবো যে খারাপ ভালো দিকের তুলনায় খারাপ দিকগুলো বেশি। সুতরাং প্রত্যেকটা প্রতিষ্ঠান চাইবে যে ওর ভিতরে যেন ইন্ডাস্ট্রিয়াল কনফ্লিক্ট না থাকে। চলো এবারে আমরা দেখি রিসলভিং ইন্ডাস্ট্রিয়াল কনফ্লিক্ট আসলে কিভাবে বা কি প্রক্রিয়া অনুসরণ করলে আমরা এই যে সংঘর্ষ বা যে একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বকে আসলে আমরা কিভাবে এটাকে নির্মূল করতে পারি বা নিরসন করতে পারি। তো প্রবলেম সলভিং, শুরুতেই আসলে সমস্যার সমাধান করতে হবে, এবং আমরা জানি যে সমস্যা যখন শুরু হয় তখন হয়তো মৃদু হয়, তারপর আবার আরেকটা সময় এসে যায় সেটাকে চরম আকার ধারণ করে। তো এখানে আচরণ বিজ্ঞানী এবং সমাজ বিজ্ঞানীরা কিন্তু দ্বন্দ্ব নিরসনের অনেকগুলো পদ্ধতি অ্যাপ্লাই করেছেন, তার ভিতরে একটা পদ্ধতি হচ্ছে সমস্যা সমাধান। এখানে আসলে দ্বন্দ্ব নিরসনের একটা সহজ পদ্ধতি বলা হয় এটাকে, এবং দ্বন্দ্বের যে কারণ, সেই কারণটি যুক্তিসঙ্গত যদি মনে হয় তাহলে সেক্ষেত্রে সেটি অবশ্যই সমাধানের জন্য অর্থাৎ ইমিডিয়েট অ্যাকশন গ্রহণ করতে হবে, এবং সেক্ষেত্রে সেটা সলভ করতে হবে। এবং সেটা যদি তাড়াতাড়ি করে সলভ হয়ে যায় তাহলে কিন্তু এটি আর গুরুতর কিছু হয় না, বা এটি আর অনেক বেশি ঘনীভূত হওয়ার সুযোগ পায় না। এবং এখানে বলা হচ্ছে যে ইনফরমেশন কালেকশন এখানে দ্বন্দ্ব নিরসনের অবশ্যই একটা প্রথম পদক্ষেপ, এবং সেক্ষেত্রে অবশ্যই দুটা পক্ষ থেকেই এখানে তথ্য সংগ্রহ করতে হবে, এবং তথ্য পক্ষে জন দিয়ে যে প্রাথমিক অবস্থায় পূর্ণ পক্ষই যেন কঠোর মনোভাব পোষণ না করে, এদিকে খেয়াল রাখতে হবে। আবার ফাইন্ড আউট রিয়াল পিকচার, এখানে যে
ঘটনার প্রকৃতি, সঠিক ঘটনার প্রকৃতি সেটি উদ্ঘাটন করতে হবে, এবং মানে এটা কোন বিশেষ ঘটনা বা পদ্ধতি বা লক্ষ্য, স্বার্থ বা কার স্বার্থে বা সবার মূল্যবোধ কেন্দ্রীভূত হয়েছে কিনা, বা মৌলিক কোনো সমস্যা চিহ্নিত করা গেছে কিনা, বা গেলে সেটা ব্যবস্থাপনাকে বা মৌলিক সমস্যা চিহ্নিত করার ক্ষেত্রে ব্যবস্থাপনার যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এই পর্যায়ে। কনফ্লিক্ট হ্যান্ডলিং মুডস, এখানে এখানে বিষয়টা এরকম যে দ্বন্দ্ব দূর করা একেবারেই সম্ভব নয়, এরকম ক্ষেত্রে যথেষ্ট নিয়ন্ত্রণ অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে, এবং দ্বন্দ্ব নিরসনের জন্য যে সকল পন্থা, এই পন্থাগুলো আসলে অ্যাপ্লাই করা যেতে পারে। যেমন এখানে আমরা একটু পরে যেমন অ্যাভয়েডিং এর কথা বলা হচ্ছে, যে এড়িয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, যে যদি এরকম হয় যে দ্বন্দ্বের কারণ অতি সামান্য এবং দ্বন্দ্বগুলো নিষ্পত্তিতে সুবিধার চেয়ে ক্ষতির সম্ভাবনা বেশি থাকবে, এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে বা বজায় রাখতে চাইলে দ্বন্দ্ব এড়িয়ে যাওয়াটা উত্তম হবে, সেক্ষেত্রে কিন্তু এড়িয়ে যাওয়ার নীতি বা অ্যাভয়েডিং টেন্ডেন্সি করা যেতে পারে। তো এক্ষেত্রে আবার অনেক সময় অ্যাকোমোডেটিং বলা হয়, তো সমানা সাধনের বিষয়ে যদিও আসে অ্যাকোমোডেটিং। এখানে আসলে এরকম চিন্তা করে দ্বন্দ্বের যে লিপ্ত পক্ষ অন্য পক্ষের সন্তুষ্টির লক্ষ্যে যদি সহযোগিতার মনোভাবকে সমন্বয়, মানে একজন আরেকজনকে অবশ্যই সময় সাধন করবে, কিন্তু কোনো পক্ষ নিজের ভুল বুঝতে পেরে যদি ব্যক্তির বা সমাজের ভাবমূর্তি প্রতিষ্ঠার জন্য বা ক্ষতির মাত্রা কমানোর জন্য এই পথ অনুসরণ করে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই সময় সাধনের প্রতিজ্ঞা পূরণ করতে পারি। অর্থাৎ এখানে যদি দেখা যায় যে কর্মীর ভুলভ্রান্তি থেকে শিক্ষা গ্রহণের বিষয়ে মানে সহযোগিতার জন্য, অর্থাৎ যদি তারা সহযোগিতার মানে ভুলভ্রান্তি থেকে যদি নিজে নিজে শিক্ষা গ্রহণ করতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু জিনিসটা করা যেতে পারে। সমাজের ভাবমূর্তি রক্ষা এবং পুনঃপ্রতিষ্ঠা এবং সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য করা যেতে পারে। আবার অনেক সময় কিন্তু কম্প্রোমাইজ করা যেতে পারে, যে কম্প্রোমাইজের বিষয়, যে আপোষ করার বিষয়, অর্থাৎ যেখানে আসলে লক্ষ্য অর্জন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে আপোষ করার ক্ষেত্রে, যে হয়তো এখন যেন এই ঘটনাটা না ঘটে, বা কম বেশি সবারই একটু দাবি পূরণ করা হলো, উভয় পক্ষের দিকে একটু নজর দেওয়া হলো, এরকম ঘটনার ক্ষেত্রে কম্প্রোমাইজ বা আপোষ করা যেতে পারে। আবার অনেক সময় ফোর্সিং করা যেতে পারে, মানে বল প্রয়োগ করা যেতে পারে। সেই বল প্রয়োগের ক্ষেত্রে যদি দেখা যায় যে একাধিক পক্ষের মধ্যে তীব্র প্রতিযোগিতা বা অনমনীয় একটা মনোভাব লক্ষ্য করা যাচ্ছে, বা আপোষ মীমাংসায় খুব একটা রাজি হবে না এরকম মনে করা যাচ্ছে, তাহলে কোনো পক্ষই যদি অপর পক্ষের সন্তুষ্টির জন্য বিন্দুমাত্র ত্যাগ স্বীকার করতে না চায় বা রাজি না হয়, তাহলে বিভিন্ন কারণে কিন্তু এই বল প্রয়োগ করতে বল প্রয়োগের যে পদ্ধতি, সেই পদ্ধতি আসলে কিন্তু অ্যাপ্লাই করা যেতে পারে। এটা হচ্ছে ফোর্সিং। তো এই ফোর্সিং এর ফলে আমরা দেখতে পাই যে কোলাবোরেটিং এর কথা বলা হচ্ছে, যে আহ, আমরা আহ, আমরা এখানে দেখতে পারি যে আসলে সমন্বিত যে প্রচেষ্টা গ্রহণ, সেই প্রচেষ্টা গ্রহণের ক্ষেত্রে যদি দেখা যায় উভয় পক্ষের যে সন্তুষ্ট অর্জন, সেই সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে আলাপ আলোচনা কিংবা এই যে মত বিনিময় ইত্যাদির মাধ্যমে দ্বন্দ্ব নিরসন করা যেতে পারে, এক্ষেত্রে সংগঠনকে কিন্তু গুরুত্বপূর্ণ মনে করা হবে। নিম্নলিখিত মানে তাহলে যদি দেখা যায় যে মতনৈক্য প্রতিষ্ঠা করতে যাচ্ছে বা পরিস্থিতি থেকে শিক্ষা গ্রহণ করতে যাচ্ছে, সেই সব ক্ষেত্রে। এইগুলো ছিল আমাদের এখানকার বিষয়বস্তু। আরেকটা বিষয় আমরা যদি দেখি যে কনসিকুয়েন্স অফ অর্গানাইজেশনাল বা কনফ্লিক্ট, আমরা দেখবো যে আসলে এখানে আসলে কি হতে পারে বা এটার ফলাফলটা কি হয়। আমরা এখানে ফলাফল দেখলে দেখতে পাবো রাইজ অফ লিডার, অবশ্যই একটা নেতার উদ্ভব হতে পারে। এরপরে যে কোহেশন ইনক্রিজ, অর্থাৎ সংহতি আরো বৃদ্ধি পেতে পারে। এরপরে আমরা দেখতে পারি যে ডিস্টরশন অফ পারসেপশন, এখানে প্রত্যক্ষণগুলো সবসময় বিকৃতি ঘটবে। এরপরে যে নেগেটিভ কনসেপ্ট, সেটি একটা নেতিবাচক যে ধারণা, সেটি আরো বাড়বে। এরপরে ডেভেলপমেন্ট অফ ব্লাইন্ড স্পট, অর্থাৎ যে অন্ধবিন্দুর যে বিকাশ, সেটি ঘটতে পারে। মানে চেঞ্জেস ইন লিডারশিপ, তাহলে এক্ষেত্রে এই যে নেতৃত্ব, সেই নেতৃত্বের কিন্তু পরিবর্তন হতে পারে। তো এই জিনিসগুলো হতে পারে যে কনসিকুয়েন্স অফ অর্গানাইজেশনাল কনফ্লিক্ট। আর এর এবারে আমরা যদি আরেকটু দেখি, তাহলে দেখবো যে আসলে যে কনফ্লিক্ট ইন কনটেক্সট, বাংলাদেশে যদি তুমি দেখো তাহলে কি দেখতে পাবে, কনফ্লিক্ট ইন কনটেক্সট অফ বাংলাদেশ, ইন্ট্রোডিউসড কনফ্লিক্ট, প্ররোচিত দ্বন্দ্ব থাকতে পারে অনেক সময়, একজন আরেকজনকে প্ররোচিত করছে। এরপরে ইফেক্ট অফ রিলিজিয়নিজম, অর্থাৎ আমার যে আঞ্চলিক দ্বন্দ্বের প্রভাব, সেটি থাকতে পারে। তারপরে রাজনৈতিক প্রভাব থাকতে পারে, যেটা বলছে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, কারেন্সি ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি থাকতে পারে। এরপরে পার্সোনালিটি ডিফারেন্স, ব্যক্তিত্বের পার্থক্য থাকতে পারে, এই কারণেও দ্বন্দ্ব ঘটে আমাদের বাংলাদেশে। এরপরে আমাদের যে মিস কনসেপশন, অর্থাৎ ভ্রান্ত যে প্রত্যক্ষণ, সেটির কারণেই কিন্তু হতে পারে। এবং আমাদের অধ্যাপক আবদুল্লাহ ওনার মতে আসলে 80% থেকে 90% শ্রমিকের ক্ষেত্রে দেখা গেছে যে আসলে এই ন্যায়সঙ্গত দাবি এবং এই ভ্রান্ত প্রত্যক্ষণের কারণে কিন্তু ঘটে। তো লো মেন্টালিটির কথা আমরা বলছিলাম। তো এই লো মেন্টালিটি আমরা
যেটা সংকীর্ণমনা বা সংকীর্ণতার কারণেও কিন্তু আমরা এই বাংলাদেশে কিন্তু এই কনফ্লিক্টটা দেখা যায়। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভিউ অফ ম্যানেজমেন্ট অ্যাবাউট কনফ্লিক্ট। এখানে দেখতে পাই আমরা যে দ্বন্দ্ব সম্পর্কে বাংলাদেশের যে ব্যবস্থাপনার দৃষ্টিভঙ্গি সেই বিষয়টি, অর্থাৎ এখানে দ্বন্দ্বের বিষয়বস্তু নিয়ন্ত্রণ, আমরা বলছি কন্ট্রোল কনফ্লিক্ট সাবজেক্ট। এরপরে চেঞ্জিং দ্য টেকনিক্স অফ পার্টিস, অর্থাৎ পক্ষসমূহের কৌশল পরিবর্তন করতে হবে। এবং এখানে বলছে যে রিকনস্ট্রাকশন অফ পার্টিস ইন্টারেস্ট, অর্থাৎ পক্ষসমূহের যে স্বার্থ সেটা পুনর্গঠন করতে হবে। এবং চেঞ্জিং ডিপেন্ডেন্সি, অর্থাৎ আমাদের যে নির্ভরশীলতা সেই নির্ভরশীলতার পরিবর্তন করতে হবে। এবং সবশেষে মেথড অ্যান্ড পলিসির এক্সামাইন করতে হবে, অর্থাৎ এখানে যে নীতি এবং পদ্ধতি পরীক্ষা নিরীক্ষা সেই জিনিসগুলো এক্সামাইন করতে হবে। এটি ছিল আমাদের দ্বন্দ্ব সম্পর্কে আমাদের ম্যানেজমেন্টের যে দৃষ্টিভঙ্গি সেটি। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থাকবে এবং আজকের এই 12তম লেকচার থেকে আমি বিদায় নিচ্ছি। তোমাদের আজকের এই লেকচারটি উপভোগ করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।